নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি তো খাস কলকাতাইয়া। এই উত্তর কলকাতায় জন্ম, বেড়ে ওঠা, সব কিছুই উত্তর কলকাতা। 5 দশক হয়ে গেল। দেখুন, বাম জমানাতেও বামেরা 2006 ব্যতিক্রম ছিল। বাকি নির্বাচনগুলোতে কলকাতাতে সেভাবে বামেরা কখনোই খুব একটা সুবিধা করতে পারত না, আসন পেত। কিন্তু সেখানে তৎকালীন কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূলেরও যথেষ্ট প্রভাব ছিল কলকাতায়। এবং 2011, 2016, 2021 তিনটে নির্বাচনে আমরা দেখেছি যে কলকাতার মানুষ ঘাসফুলের পক্ষেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এবার কি হাওয়া বদল রহি হ্যায়? আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। তার আগে একটা কথা শুনে খুবই আমোদ পেলাম। দিদিমণির আইনজীবী সত্তা মনে করেছে যে এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, আবার একই সঙ্গে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেল, এটা কি করে চলবে? দিদিমণি বলছেন, আমি হাম কিসি সে কম নেই, আমি আবার সুপ্রিম কোর্টে যাব। আমি দেখতে চাই দিদি যান, আবার সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করুন, বা শ্যাম দিওয়ান, কপিল সিব্বলদের দিয়ে সওয়াল করান। আমি এটা দেখতে চাই। দিদিমণির আইনজীবী সত্তা বলছে, কি করে হলো? ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, আর কমিশন ভোটার তালিকা ফ্রিজ করে দিল। কি করে হলো? আসলে দেখুন, সবকিছু উপর চালাকে দিয়ে হয় না। দিদিমণি শাসন ক্ষমতায় আছেন, সংবিধান শেষবার কবে পড়েছেন আমি জানি না। উনি ভাব করেন উনি সর্বজ্ঞ। ওই বি.আর. আম্বেদকর, পণ্ডিত নেহরুজির সময় হয়েছিল জনপ্রতিনিধিত্ব আইন 1950, তাতে স্পষ্ট করে বলা আছে কখন ভোটার তালিকা ফ্রিজ হবে নির্বাচন হলে। সুপ্রিম কোর্টের পক্ষেও সেটাকে বদল করা সম্ভব নয়, নির্বাচন কমিশনের পক্ষেও সম্ভব নয়। আসলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে দিদিমণি তো মনে করেন তিনি স্বাধীন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী। এটা উনি বিশ্বাস করেন। পশ্চিমবঙ্গ যে ভারতের একটা অঙ্গরাজ্য, মনে প্রাণে তিনি সেটা বিশ্বাস করেন না। না হলে কেউ বলতে পারে যে ওই দেখো গাড়ি করে সিআরপিএফ আসছে, ভয় দেখাচ্ছে, সিআরপিএফ এর গাড়িতে টাকা আছে। ভাবুন, কেন্দ্রীয় বাহিনীকে বিদেশি হানাদার বাহিনীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তুলনা করছেন। এরপরে সঙ্গত কারণেই তো এই প্রশ্ন করা যায় যে দিদিমণি কি মনে করেন যে পশ্চিমবঙ্গ ভারতের বাইরে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার সর্বে সর্বা তিনি? এই মানসিকতা দ্বারা চালিত না হলে কারুর পক্ষে এই ধরনের মন্তব্য করা শোভা পায় না। আর দিদিমণি তো জানেন মেগালোম্যানিয়ায় আক্রান্ত। একসময় কাঁধে একটা ঝোলা নিয়ে ঘুরতেন, বহুবার আমি দেখেছি, আমাকেও দিয়েছেন প্যারাসিটামল। অনেকদিন আগের কথা, এই 2005-06 একটু জ্বর গায়ে গেছি কালীঘাটে। কি হয়েছে তোমার, মুখ শুকনো কেন? আমার একটু জ্বর লাগছে। সঙ্গে সঙ্গে ঝোলা থেকে বার করে একটা প্যারাসিটামল, এটা খেয়ে নিও না। এর পিছনে একটা আন্তরিকতা আছে, আমি এটাকে অস্বীকার করছি না। দিদিমণির ক্লোজ সার্কিটে যারা থাকেন তারা এটা বলেন যে দিদিমণির আন্তরিকতা আছে, কিন্তু দিদিমণি এটাও ভাবেন তিনি সর্বজ্ঞ। কবিতা লিখলে পরে সুভাষ মুখোপাধ্যায় একেবারে প্রশংসায় ভরিয়ে দিতেন। তিনি যদি আইন প্র্যাকটিস করতেন, ল প্র্যাকটিস করতেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ও দু একবার ভাবতেন যে আমার একজন প্রতিদ্বন্দ্বী এসে গেল হাইকোর্টে। আর যদি ডাক্তারি করতেন, বিধানবাবুও বলতেন অসাধারণ মমতা। তাই এরা মেগালোম্যানিয়া ছাড়া তো হয় না। সেই মেগালোম্যানিয়ায় আক্রান্ত তৃণমূল নেত্রী আবার বলছেন
তাহলে আইনজীবী সত্তা মনে করছে যে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিল, একই সঙ্গে নির্বাচন কমিশন কি করে ভোটার তালিকা ফ্রিজ করতে পারে, তিনি সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টে গেলে কি ফলাফল হবে এরা বঙ্গবাসী জানেন। আমি দেখতে চাই দিদিমণি আরও একবার সুপ্রিম কোর্টে যান। দিদিমণির এই বারবার আইনজীবী নিয়োগ করে, কমিশনের সঙ্গে দ্বৈরথ করে, প্রতি পদে পদে কমিশনকে অসহযোগিতা করে, এমনকি অন্তর্ঘাত করে যে পরিস্থিতি তৈরি করেছেন বাংলায় এসআইআরকে নিয়ে, সুপ্রিম কোর্টের নজর এড়ায়নি। সেজন্য অভূতপূর্বভাবে সুপ্রিম কোর্ট ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টার নিষ্পত্তির ভার দিয়েছিল বিচার বিভাগীয় আধিকারিকদের। এই যে 27 লক্ষ নাম বাদ গেল, এতে কমিশনের দায়টা কোথায়? এখানে কোনো ইয়ারও ছিল না, এই আরও ছিল না, কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভাররাও ছিল না। কারা ছিলেন? কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল বিচার বিভাগীয় আধিকারিকদের 500 জনকে নিয়োগ করেছিলেন, জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, তারপর ঝাড়খণ্ড, ওড়িশা থেকেও অনেককে নিয়ে এসেছিলেন, প্রায় 700-750 জন। তাহলে পুরোটাই হয়েছে হাইকোর্টের তত্ত্বাবধানে এবং জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা কাজটা নিষ্পত্তি করেছেন। দিদিমণি কমিশনকে তোপ দেখে কি হবে? দিদিমণি যদি কমিশনকে সহযোগিতা করতেন, ওই মাইক্রো অবজারভার, ইয়ারও, এই আরোরা, তারা কিন্তু একটা কনসেনসাস তৈরি করে এই নিষ্পত্তিটা করতে পারত। জুডিশিয়াল সার্ভিসকে আপনি যখন এখানে প্রবেশ করিয়েছেন, তারা অনেক বেশি কঠোর অবস্থান নিয়ে এগুলোর নিষ্পত্তি করেছেন, কিন্তু দিদিমণি মাইক্রো অবজারভারদের বিশ্বাস করেননি, কমিশনকে বিশ্বাস করেননি, সবাইকে বিজেপির লোক বলে দাগিয়ে দিয়েছিলেন। তার পরিণতিতে এই ঘটনাটা ঘটল। অনুপ্রাণিত সংবাদ মাধ্যমকে একবারের জন্য বলতে শুনেছেন যে এতগুলো নাম বাদ যাওয়ার পিছনে দায়ী একমাত্র দিদিমণি, তার অহং, তার জেদ। এবারের নির্বাচনটাকে তিনি এসআইআর এর আবহে করাতে চাইছেন। দেখো মানুষের দুঃখ কষ্ট, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আরে 91 লক্ষ নাম বাদ গেছে, আর বাকি নাম তো তালিকাভুক্ত হয়েছে। তারা লাইন দিয়ে ফর্ম ফিল আপ করে বিএলওকে তথ্য দিয়ে তাদের নামটা তো ভোটার তালিকায় তুলেছেন। আপনি কথা বলবেন মানুষের সঙ্গে, সিংহভাগ মানুষ সমর্থন করছে এসআইআরকে। না, এটা হওয়া উচিত। ভোটার তালিকায় বহু জল আছে, এই জল বার করা উচিত, নির্ভুল ভোটার তালিকা। আরে আমাদের মুখ্যমন্ত্রী, বিরোধী দল, তার নেতা বা নেত্রী কে হবেন সেটা তো আমাদের রাজ্যের মানুষ ঠিক করবেন, ভারতীয় নাগরিক। মৃত ভোটার, এখানে নাম বিহারে নাম, দু জায়গায় ভোট দেন, তারা ঠিক করবেন। অনুপ্রবেশকারী ঢুকে গেছেন বাংলাদেশে থেকে, এখানে শাসক দলের মদতে পরিচয়পত্র বানিয়েছেন, বামেরাও করেছে, তৃণমূলও করেছে, তারা ভোট দিচ্ছেন। তারা কি আমাদের দেশের নাগরিক? নয় তো। দিদিমণি সবাইকে রাখতে চেয়েছিলেন, ভেবেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে তিনি সওয়াল করলে সুপ্রিম কোর্ট দয়াপরবশত হয়ে ওই 2025-এর তালিকায় ভোটটা করাবে, বলবে এসআইআর চলমান প্রক্রিয়া, এটা যেমন চলছে চলুক, ভোটটা হোক 2025-এর তালিকায়। এটা ছিল দিদিমণির ইন্টেনশন। সেটা ব্যর্থ হওয়ায় তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন, আবার যেতে চাইছেন কমিশনের দরজায়। তাহলে আইনজীবী সত্তা মনে করেছে যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, কিন্তু তিনি বুঝতে পারছেন না, কল্যাণ তাকে বুঝিয়ে টুঝিয়ে দেবে। আমি দেখতে চাই, দেশের মানুষও দেখতে চায়, অনুপ্রাণিত সংবাদ মাধ্যম বিরাট হাইপ তৈরি করবে, দেখো 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 বঙ্গেশ্বরী সওয়াল করছেন সুপ্রিম কোর্টে। কিচ্ছু হবে না। এবার গেলে তিনি তিরস্কৃত হবেন, ভৎসিত হবেন। আগের বার সুপ্রিম কোর্ট বলেছিল দিদিমণির এই সওয়াল তার সংবিধানের প্রতি আস্থার প্রকাশ। এবার একই বিষয় নিয়ে অবান্তর সওয়াল যদি উনি করতে চান, তিনি ভৎসিত হবেন। ওই 91 লক্ষ মানুষকে বাদ দিয়েই এবার ভোট হবে। দেখুন কলকাতার হাওয়া, কলকাতায় সবকিছু দেরিতে হয়।
কিন্তু যখন কলকাতার হাওয়াটা ঘুরতে শুরু করে তখন আপনি জানবেন যে সারা রাজ্যেই পরিবর্তনের তৃপ্তির স্রোত বইছে। সেটা মানুষ চুপ করে থাকা শাসকের পক্ষে মোটেই শুভ লক্ষণ নয়। 2011 কি হয়েছিল আপনারা মনে করুন, এমন বড় ব্রিগেড সমাবেশ করেছিল বামফ্রন্ট, অতি বড় তৃণমূল সমর্থকও ঘাবড়ে গিয়েছিল। এবারও বোধহয় হলো না। বাম নেতারা বুক বাজিয়ে বলতেন যে সিঙ্গুর নন্দীগ্রামের ড্যামেজ আমরা ওভারকাম করেছি, আসছি অষ্টম বামফ্রন্ট সরকার সময়ের অপেক্ষা। পেয়েছিল 61টি আসন। তখন ওই ব্রাঞ্চ, লোকাল, জোনাল, তারপরে জেলা, রাজ্য, সিপিএমের এই স্ট্রাকচার ছিল। তো সেখান থেকে যে ফিডব্যাক দিত আলিমুদ্দিন সেই ফিডব্যাককে ধ্রুব সত্য ধরে নিদান দিয়ে দিয়েছিল অষ্টম বামফ্রন্ট সরকার আসবে। কিন্তু ওই 34 বছর ক্ষমতায় থেকে সিপিএমের লোকাল স্তরের যারা নেতা ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগই ছিল না। আর কোর বামপন্থী ভোটার, কোর তৃণমূল ভোটার, এরা কিন্তু 2011 পালা বদল করেনি, করেছিল সাইলেন্ট মেজরিটি। তারা মনে করেছিল যে যা অনেক হয়েছে, যাও সিপিএম যাও। তৃণমূল জিতেছিল নেগেটিভ ভোটে। আরে বুদ্ধবাবু হারবেন যাদবপুরে কেউ ভেবেছিল? অতি বড় তৃণমূলই ভেবেছিলেন। তাই তৃণমূল সাম্রাজ্য বা কালীঘাট সাম্রাজ্যের পতনও যদি হয়, সেটা নেগেটিভ ভোটে হবে। কারণ 15 বছরে তৃণমূলকে দেখেছে মানুষ। দিদিমণি প্রচার শুনবেন, শিল্পের কথা নেই, কর্মসংস্থানের কথা নেই, কমিশনকে তোপ দাগছেন, বিজেপি কমিশনকে এক বন্ধনীতে রাখছেন, অমিত শাহকে মোটাবাই বলে কটাক্ষ করছেন। এত টাকার বিনিয়োগ আনবো, এত কর্মসংস্থান তৈরি করবো, কিচ্ছু নেই। শুধু লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন না, আমরা যদি ক্ষমতা থেকে, মানুষকে এটা ভয় দেখাচ্ছেন। আর সংখ্যালঘুদের মনে এনআরসি, সিএ, ডিটেনশন ক্যাম্পের একটা ভুয়ো আতঙ্ক ছড়িয়েছেন। এছাড়া তার কিছু প্রচার নেই। আর তার উপরে তুঙ্গে পোলারাইজেশন, ওই সাইলেন্ট মেজরিটি সিংহবাগের হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা। তার প্রমাণ আপনি যে কোনো চায়ের দোকানে গিয়ে বসুন, এই কলকাতা শহরে, বাজারে যান, মেট্রো ট্রাভেল করুন, পাবলিক ট্রান্সপোর্ট ট্রাভেল করুন, চুপ করে বসে থাকলেই আপনি বুঝতে পারবেন মানুষের মন কোন দিকে। হ্যাঁ, তৃণমূলের সমর্থকরাও আছেন, কিন্তু সাধারণ মানুষ যারা এতদিন মুখ বুজেছিলেন, তারা কিন্তু তাদের ক্ষোভের জ্বালামুখটা খুলে দিচ্ছে। এটাই বাস্তব। ফলাফল কি হবে সে তো 4ই মে জানা যাবে। আর নির্বাচনী ফলাফল অনেক অঙ্কের উপর নির্ভর করে। তবে 11-0 এবার কোনো মতে হবে না। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। এইটুকু আশা করি বলা যায়। কথা বলেছিলাম মানিকতলা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রবীণ নেতা তাপস রায়ের সঙ্গে। 5 বারের বিধায়ক, 2 বারের কলকাতা কাউন্সিলর, কলকাতাকে হাতের তালুর মতো চেনেন, বিশেষ করে উত্তর কলকাতা। এবং 2 বছর আগে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির ইকোসিস্টেমের সঙ্গেও তিনি মানিয়ে নিয়েছেন। দলের সহসভাপতি হয়েছেন, সংকল্প কমিটির চেয়ারম্যান হয়েছেন। সেই তাপস রায় এবার প্রার্থী মানিকতলা বিধানসভা কেন্দ্রে। কি বললেন তাপস বাবু, শুনেন। তাপস দা, 2011, 2016, 2021 তিনটে বিধানসভা নির্বাচনে এখানে
বিরোধীরা কেউ কোনো দাগ কাটতে পারেনি, খাতা খুলতে পারেনি। এবারের পরিস্থিতির কি বদল হবে? কলকাতায় কটা আসন পাওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? আর পশ্চিম বাংলার কথা যদি ভাবে, এই কলকাতা শহরের মানুষ শিক্ষিত, রাজনৈতিক শিক্ষিত এবং যারা খবরাখবর রাখে, তাহলে পরে আমার মনে হয় এবার খুবই চাপে রয়েছে তৃণমূল। কলকাতা শহরের মানুষ কেন, বাংলার মানুষ ভোট কেন দেবে তৃণমূলকে? কেন দেবে? গুন্ডারাজের জন্যে, পুলিশি রাজের জন্যে, দুর্বৃত্ত দুর্নীতি রাজের জন্যে? এহেন ডিপার্টমেন্ট নেই যে নিয়োগ দুর্নীতি সেখানে হয়নি। তাছাড়া তো রয়েছে আরো সমস্ত বড় বড় স্ক্যাম এন্ড করাপশন, যেটা পশ্চিমবাংলায় এর পূর্বে কোন সরকার কারুর আমলে এই সমস্ত হয়নি। তারপরে বিশ্বে সারা জাগানো আরজি কর, অভয়া, তার মাকেও যারা আক্রমণ করছে প্রচারে বা আদারওয়াইজ, আমার মনে হয় তাদের পুত্র সন্তান বা কন্যা সন্তান কোনোটাই হয়তো তাদের নেই, হয়তো থাকলে পরে এটা করা যায় না। তার কারণ হচ্ছে যে যদি কারোর বিবেক থাকে, বিবেকবান হয়, মনুষ্যত্ব থাকে, তাহলে এটা করা যায় না। আজকে অভয়ার মা হোক আর তামান্নার মা হোক, এদের ভোটে দাঁড়াতে হলো কেন? কার জন্যে? এ দায় কি মমতার নয়? এ দায় কি প্রশাসনের নয়? এ দায় কি শাসক দলের নয়? সুতরাং আর কি সব ভোটে জিততো পুলিশ আর দুর্বৃত্ত লাগিয়ে তো ইলেকশন হতো, আর এই এসআইআর হওয়ার জন্য যে এত চিৎকার করছে, তার মানে মৃত মানুষরা এটা ভোট দিত। অনুপ্রবেশকারী মৃত মানুষ, সেটাও লক্ষ লক্ষ, একটা দুটো 10টা 20টা 50টা নয়। ওই গোছা গোছা স্লিপ নিয়ে ওই 3টে থেকে 6টা পর্যন্ত ছাপ্পা চলছে। তো সুতরাং এইবার সেটি হচ্ছে না। তার জন্য এত জ্বালা যন্ত্রণা, চিৎকার, ভুলভাল বকা, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাষা শব্দ ব্যবহার, ভাষা সন্ত্রাস, এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে আক্রমণ। তাপসদা, কমিশন আজকে ট্র্যাক করেছে তৃণমূলকে, নো বুথ স্ক্যাম, নো ইন্টিমিডেশন, কিচ্ছু হবে না, মানে পরিষ্কার, এটা নজিরবিহীন কমিশনের এইরকম অ্যাগ্রেসিভ পশ্চার। এটা কেন হলো? কতটা প্রার্থী হিসাবে কতটা মানে আশ্বস্ত বোধ করছেন? না, প্রার্থী হিসাবে আমার আশ্বস্ত বোধ করা বিষয় নয়। বিষয়টা হয়েছে 13 সালের পর থেকে 11 এসেছে এই সরকার, 13 অনওয়ার্ড যতগুলো নির্বাচন হয়েছে রক্তপাতহীন হয়নি। মৃত্যু, মৃতদের লাশ, এই তো মমতা কালকেই বলেছেন আমি জীবন চাই না মৃত্যু চাই। যারা মৃত্যু চাইবে তারা তৃণমূলের সঙ্গে যাবে, মমতার সঙ্গে যাবে। যারা জীবন চায় তারা মোদিজির সঙ্গে যাবে, বিজেপির সঙ্গে যাবে। সুতরাং 13 অনওয়ার্ড যতগুলো ইলেকশন হয়েছে, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুর নিগম হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, বেশিরভাগ ক্ষেত্রে the election was rigged by joint venture police and miscreants of Trinamool, goons of Trinamool. লক্ষ্মীর ভান্ডারের প্রভাবকে কিভাবে নিউট্রালাইজ করবে? আরে লক্ষ্মীর ভান্ডারটা কি? 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, অনেক নাও টাকা, স্থায়ী সমাধান নয়। আমরা ওটা বাড়াবো, দুটোই বাড়াবো আমরা, এবং স্থায়ী সমাধানও করব। 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার করে, আর মা লক্ষ্মীরা প্রতিদিন রেপ্ট হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, বিচার পাচ্ছে না। এবার বোধহয় লক্ষ্মীর ভান্ডার যারা পায় তারা নিক, কিন্তু ভোটটা যেন ওদের না দেয়। এক যুবসাথীও 26,000-এর চাকরি চলে গেল, কোনো শিল্প নেই, চাকরি নেই, ভাতার উপর নির্ভর করে সংসার হবে না। ছেলেদের, মেয়েদের, ছেলেরা বিয়ে করতে পারবে না 1,500-এ, মেয়েরাও বিয়ে করতে পারবে না 1,500-এ। তো সুতরাং স্থায়ী সমাধান কোথায়? স্থায়ী সমাধান তো শুধু হয়েছে
কিছু তৃণমূলীদের সারা বাংলায় হুম আর দক্ষিণ কলকাতায় ওনার ঘনিষ্ঠ আর হুম। ব্যানার্জি পরিবারের হুম। তাদের একদম স্থায়ী সমাধান হয়ে গেছে, মানে ইন দ্য টিউন অফ হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ ক্রোর্স। তাপসদা, একটা বিষয় আমি বলবো সাংবাদিক হিসাবে, দিদিমণি একটা বিষয়ে সফল হয়েছেন, এবারের নির্বাচনটাকে পুরো এসআইআর এর ন্যারেটিভে নিয়ে যাওয়ার। এই যে আরজি করের তিলোত্তমার ধর্ষণ খুন, চাকরি চুরি, খুল্লা তোষণ, এগুলো কি পিছিয়ে যাচ্ছে না প্রচার? না, একেবারেই না। মমতার সমস্ত কৌশল মানুষ বুঝে ফেলেছে, ওর ওপর ভরসাও করে না, বিশ্বাসই করেন না। এত স্ক্যাম, এত চাকরি চুরি, চাকরি বেচা, তারপরে হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের তোষণ, তারপর এই সমস্ত কথার ব্যবহার, তারপরে এই যে সমস্ত আরজিকর অ্যান্ড আদার, সন্দেশখালী, দুর্গাপুর, দক্ষিণ কলকাতা ল কলেজ, এটসেট্রা এটসেট্রা। তো সুতরাং এইগুলোকে ধামাচাপা দেওয়া যায় না, মানুষের মনের মণিকোটায় একদম বসে রয়েছে। তো মানুষ সেই সমস্ত ভাবনা চিন্তা নিয়েই কিন্তু ইভিএম এ বোতাম টিপবে। কিন্তু এসআইআরটা তো কার কেউ জানতো না জানতো, মমতা ব্যানার্জি তো জানতো যে কত ভেজাল রয়েছে ভোটার লিস্টে। তাই জন্যই উনি চিৎকার করছেন এবং এর বিরোধিতা প্রথম দিন থেকে করছেন। এবং উনি বলেন শুধু যে মুসলিম ভোট বাড় গেছে, অসত্য কথা। বহু হিন্দু ভোট উনি সেটা প্রেসার দিয়ে, বিএলওদের দিয়ে, ইআরওদের দিয়ে, ডিএমডিওদের দিয়ে। তারা কারা? তারা ওর অধীনস্থ সমস্ত সরকারি আধিকারিক বা কর্মচারী। তাদেরকে দিয়ে বারবার মিটিং করে ডেকে ধমক দিয়ে, ওনার তো ধমক চমক ছাড়া, উনি তো একটা ওই থ্রেট কালচার ইন্ট্রোডিউস করেছেন পশ্চিমবাংলার বুকে। তো ওনার প্রার্থীরাও সব, বা ওনার দলের আর যারা যারা রয়েছে, তারাও কিন্তু মমতাকে অনুকরণ বা অনুসরণ করছে, থ্রেট কালচার। তাপসদা, আপনি কসবা ল কলেজ বলে, আমি সমস্ত জায়গায় মাতৃশক্তি অত্যাচারিতা হলে, লাঞ্ছিতা হলে, নিগৃহীতা হলে আমার রক্তক্ষরণ হয় হৃদয়ে। আমিও একজন বাবা, আপনিও একজন বাবা। আমিও আমার পুত্র কন্যা 2 সন্তানই আছে। হ্যাঁ, আমারও পুত্র আছে। তাহলে কিন্তু আরজি কর মানে রাধা গোবিন্দ কর। পুত্র সন্তান হলে তার ভবিষ্যৎ অন্ধকার, কন্যা সন্তান হলে তার নিরাপত্তা নেই। ঠিক, কিন্তু আরজি করটা কেন, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাকে বিশেষভাবে, আপনাকেও সবাইকে নাড়া দিয়েছে। রাধা গোবিন্দ কর, যেখানে গোবিন্দ সদা জাগ্রত, সেখানে রাধা লাঞ্ছিতা হলেন, এটা কিন্তু মানা যাচ্ছে না। এবং আজকে পানিহাটিতে যেটা হয়েছে, অভয়ের মাকে পরিকল্পিতভাবে, এটা কোনো ভাষা নেই। পানিহাটিতে অভয়ের মার সঙ্গে যা হয়েছে, কোনো ভাষা শব্দ আমার কাছে নেই যে এটাকে আমি কন্ডেম করব। এই তিলোত্তমার অভিঘাত কি সারা বাংলায় পড়বে? 100 বার পড়বে, সারা বিশ্বে পড়েছে, ভারতে পড়েছে, বাংলায় পড়বে না? অভয়ের ঘটনা নিয়ে 102টো দেশে এবং শহরেতে প্রতিবাদ মিছিল হয়েছে, রাত জাগা দিন জাগা হয়েছে 3 মাস ধরে পশ্চিম বাংলায়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে শহরে হয়েছে। মানে ইদানিং কালে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে অভয়া ঘটনা নিয়ে সাধারণ মানুষ, সর্বসাধারণ মানুষ, ইভেন মহিলারা যেভাবে পথে নেমেছিলেন, আমি কখনো এই দৃশ্য আমি কখনো আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে 54 বছরের রাজনৈতিক জীবন। হ্যাঁ, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি তাপসদা আপনাকে, সেটা হচ্ছে বামপন্থীরা কিন্তু এবার প্রচার করছে কোন অবস্থাতেই বিজেপিকে ভোট নয়, যাকে খুশি ভোট দিক। ওরা তো বলতো বিজে মূল, আমি বলি সিপে মূল। এই যে আমি একটা কথা বলি, এই যে রাজ্য কথায় যদি বাংলার মানুষ, ওদের পরিবারের লোকও ভোট দেয়, তাহলে আমি বুঝবো। কারণ হচ্ছে, আর ওদের কথায় যদি ভোট হতো, তাহলে তো আমি অত্যন্ত দুঃখের সঙ্গেই বলছি, ওদের তো এই হাল হতো না। তো সুতরাং আর কোনো কমিটেড ভোট বলে কিছু হয় না। ঠিক, মানুষ পরিস্থিতি অনুযায়ী ভোট দেয়। যদি তা না দিত, তাহলে কংগ্রেস এখান থেকে উবে যেত না, বামেরা বা সিপিএম ও উবে যেত না।
আপনার মানিকতলা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর কোনো প্রার্থী নেই, সিপিআইএম এর ভোটারদের কোনো চিহ্নও নেই, সেক্ষেত্রে কি বামপন্থী বা সিপিএম ভোটারদের কাছে আপনি কোনো বিশেষ আবেদন করবেন? আমি বলছি তো, আমি সকলকে বলছি এই পরিস্থিতির পরিবর্তনের জন্যে আমি সকল রাজনৈতিক দলের মানুষের কাছে, ভোটারদের কাছে আমি আবেদন করছি, দয়া করে পরিবর্তন যদি চান তাহলে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে, আর বিকল্প বিজেপি। বিকল্প যদি অন্য কিছু থাকতো মানুষ ভাবতে পারতো, কিন্তু এই মুহূর্তে তো বিকল্প বিজেপি ছাড়া কেউ নেই। মানিকতলা কেন্দ্রে সাধন পান্ডে ফ্যাক্টর কতটা? না না, রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী ফ্যাক্টর কাজ করছে না, তুমি আবার কার নাম বলছো? ঠিক, তবে মোদিজি কি কোনো রোড শো করবেন উত্তর কলকাতার? আমি জানি না, শুনেছি। শুনেছেন মানে সেটা একদম মানে প্রথম দফার ভোটের পর, শেষ দফা ভোটের আগে হয়তো, আমি জানি না সেটা, আমি সেই ইনফরমেশন নিও নি, পাইও নি। তবে উনি তো গেম চেঞ্জার, মানে এটা আমার পার্সোনাল মানে মত আর কি। মোদিজি কলকাতায় দুটো রোড শো করলে পরিস্থিতি অনেকটা অনুকূলে আপনাদের চলে আসতে পারে। ঠিক, সেই 100 বার। তার কারণ মোদিজির প্রতি মানুষের যে শ্রদ্ধা এবং মোদিজি যেভাবে ভোটারদের আকৃষ্ট করেন সেটা অতুলনীয়। তাপসদা, অনেক শুভকামনা রইল, অনেক শুভকামনা। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ।